এখন আমরা আলোচনা শুরু করব ওহমের সূত্র নিয়ে। বিজ্ঞানী ওহম কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা এবং বিভব প্রভেদের মধ্যে সম্পর্ক নির্ণয়ের জন্য একটি সূত্র উপস্থাপনা করেছিলেন। তো বলা যাক, এটা একটা পরিবাহী। পরিবাহীর দুই প্রান্তে এখানে একটি তড়িৎ কোষ লাগানো আছে, যার সাহায্যে পরিবাহীর দুই প্রান্তে যে বিভব প্রভেদ আমরা প্রয়োগ করছি সেটা যদি ভি হয়, তাহলে ওই পরিবাহীর মধ্যে একটা প্রবাহ মাত্রা সৃষ্টি হবে। সেটা যদি আই হয়, তাহলে বলছে ভি সমানুপাতিক আই। এটা ওহমের মত অনুযায়ী। বিজ্ঞানী নাম এটা ওহম। বিজ্ঞানীর নাম অনুযায়ী ওহমের সূত্র। এই যে ওহম কথাটা এখানে ব্যবহার করা হয়েছে, এটা বিজ্ঞানীর নাম, ওহমস ল। তো ওহমের সূত্রে এখানে যেটা দেখতে পাচ্ছি ভি সমানুপাতিক আই। তবে এই কথাটা বলার জন্য কিছু শর্তও তিনি চাপিয়ে রেখেছিলেন। সেই শর্ত কি? যদি ফিজিক্যাল কন্ডিশনস অফ এনি কন্ডাক্টরস, কন্ডাক্টর বলতে যার মধ্যে দিয়ে এই যে তড়িৎ পরিবাহিত হচ্ছে, এই কন্ডাক্টরের কথা বলা হয়েছে, তার ফিজিক্যাল কন্ডিশনস মানে ভৌত কিছু প্রপার্টি, যে যেমন কি কি আছে, টেম্পারেচার, প্রেসার, লেংথ ইত্যাদি। এগুলো যদি কোনো পরিবর্তন আমরা না করি, না ঘটাই, তাহলে বলছে ওই পরিবাহীর যে প্রবাহ মাত্রাটা আইটা, এটা এর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি এর সঙ্গে সমানুপাতিক হবে। অর্থাৎ ভি সমানুপাতিক আই অথবা আই সমানুপাতিক ভি, যেটা ইচ্ছা লিখতে পারো। তাহলে একটা অন্যটার সঙ্গে সমানুপাতিক সম্পর্কযুক্ত। তো এটাই ছিল বিজ্ঞানী ওহমের মত বা ধারণা, যেটাকে আমরা সূত্র আকারে বলে থাকি। তাহলে এই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি, প্রবাহ মাত্রা আই। তাহলে যদি আমরা ভি বাড়াই, যদি এখানে ভি বাড়াই সমানুপাতিক হারে, তাহলে আইটাও বাড়তে থাকবে। ভি বাড়ালে আইটাও বাড়বে। তাহলে সমানুপাতিক চিহ্ন এখানে তুললে আমরা জানি একটা সমানুপাতিক ধ্রুবক গুণ করতে হয়। সেটা হচ্ছে এখানে আর লেখা হয় ইন্টু আই। এই সমানুপাতিক ধ্রুবক যেটা আর লিখেছি, এটাকে আমরা রেজিস্ট্যান্স বা পরিবাহীর রোধ বলে থাকি। ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স অবশ্যই, এখানে রেজিস্ট্যান্স বিভিন্ন রকম হতে পারে। এখানে এই পরিবাহী তড়িৎ পরিবহনে যে বাধা সৃষ্টি করে, সেটাকেই আমরা পরিবাহীর রোধ বলে থাকি, যাকে আমরা আর চিহ্ন দিয়ে এখানে লিখছি। ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স অফ দিস কন্ডাক্টর, এই পরিবাহীর রোধ। তাহলে এটাই ছিল ওহমের সূত্রের মূল কথা। ভি ইকাল টু, তো ম্যাথমেটিক্যাল ফর্ম হচ্ছে এইটা, ভি ইকাল টু আই আর। ভি ইকালস টু আই আর। এখানে আমরা দেখতে পেলাম যে ভি ইকালস টু আই আর বা আর আই, এটা এটা ওহমের সূত্রের গাণিতিক রূপ। তাহলে মনে হতে পারে তাহলে আর সমান ভি বাই আই। না, এটা মনে হওয়ার কিছু নেই, এটা ঠিক আছে। কিন্তু এই রাশিমালাটা দেখে আমাদের মনে হতে পারে যে আরটা ভি আর আই এই দুটো বিষয়ের উপর নির্ভর করে, কিন্তু বাস্তবে সেটা ঠিক নয়। এদের দেখো এখানে লিখে রেখেছি, আর ডাজ নট ডিপেন্ডস অন ভি অ্যান্ড আই। ওহমিক কন্ডাক্টরের ক্ষেত্রে যেটা ওহমের সূত্র আমরা লিখলাম, এটা ভি এবং আই কোনোটিরই উপর এই আর এর ভ্যালুটা নির্ভর করে না। তাহলে আর এর মান কার উপর নির্ভর করে? আর ডিপেন্ডস অন শেপ, সাইজ অ্যান্ড মেটেরিয়াল অফ দ্য কন্ডাক্টর। তাহলে যে কন্ডাক্টরটা আমি নিয়েছি, সেই মেটেরিয়ালের শেপ, সাইজ আর ওই যে কন্ডাক্টর, তার উপাদান কি আছে, এই বিষয়গুলোর উপর আর এর মানটা নির্ভর করে। এই আর এর মানটা তাহলে ভি আই এগুলোর উপর নির্ভর করে না। আর এর মান কোনো একটা নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে নির্দিষ্ট থাকে। তো এই প্রসঙ্গে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবে, অনেক সময় এমসিকিউতে থাকে, সেটা হচ্ছে ওহমস ল ইজ ট্রু ফর মেটালিক কন্ডাক্টরস অ্যাট লো টেম্পারেচার। লো মানে ভেরি লো টেম্পারেচার নয়, নর্মাল টেম্পারেচারের কথাই বলা হচ্ছে।
অর্ডিনারি টেম্পারেচার ও লো টেম্পারেচার, এই কথাটা একটু মাথায় রাখবে। হাই টেম্পারেচারের ক্ষেত্রে ওহমস ল এর কিছু ত্রুটি বিচ্যুতি দেখা যায়, আবার খুব নিম্ন তাপমাত্রায় গেলেও ত্রুটি বিচ্যুতি আছে, তবে মোটামুটি নিম্ন তাপমাত্রাতে এই সূত্র কার্যকরী হয়। একদম সিম্পল প্রবলেম ওহমের সূত্রের উপর ভিত্তি করে। এ সলিনয়েড ইজ এট পোটেনশিয়াল ডিফারেন্স 60 ভোল্ট। একটা সলিনয়েডের দুই প্রান্তে যে বিভব প্রভেদটা লাগানো হয়েছে এখানে বা প্রয়োগ করা হয়েছে এটা হচ্ছে 60 ভোল্ট, দুই প্রান্তের বিভব প্রভেদ। অ্যান্ড কারেন্ট ফ্লোয়িং থ্রু ইট ইজ 15 অ্যাম্পিয়ার। এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে 15 অ্যাম্পিয়ার। দেন দ্য রেজিস্ট্যান্স অফ দ্য কয়েল, তাহলে আর ইকুয়াল টু ভি বাই আই। এখানে গাণিতিকভাবে ভি আইয়ের অনুপাত থেকে আমরা আর এর মান বের করতে পারি, কিন্তু আরটা এই ভি এবং আইয়ের উপর নির্ভর করে না। তাহলে এখানে ভি আর আই কত হবে 60/15, দ্যাট ইজ 4 ওহমস এখানে রোধের মান হবে। ইফ এ রড হ্যাজ রেজিস্ট্যান্স 4 ওহম, একটা রড, এটা একটা রড, এর রোধ, আমরা রোধটাকে এরকম একটা চিহ্ন দিয়ে দেখিয়ে থাকি। পরিবাহী তড়িৎ প্রবাহে যে বাধা সৃষ্টি করে সেটাকে রোধ বলা হয়। এখন পরিবাহীর ভিতরে বাধা আছে সেটাকে আমি কিভাবে দেখাবো, তবে সিম্বলিক্যালি এইভাবে দেখানো হয়, পরিবাহী রোধকে। আচ্ছা, রেজিস্ট্যান্স এখানে 4 ওহম, অ্যান্ড ইফ রড ইজ টার্নড অ্যাজ হাফ সাইকেল দেন দ্য রেজিস্ট্যান্স অ্যালং ডায়ামিটার। এই রডটার রেজিস্ট্যান্স কত বলা আছে 4 ওহম। এই রোধের একক হচ্ছে ওহম, এটা আমরা ব্যবহার করি এসআই ইউনিট এবং ব্যবহারিক ইউনিট কোবর্টে। ব্যবহারিক ইউনিট ওহম। এখন এই রডটাকে বাঁকিয়ে এরকম করা হয়েছে, হাফ সাইকেলে বাঁকিয়ে দিয়েছে। দেন দ্য রেজিস্ট্যান্স অ্যালং ইটস ডায়ামিটার, তাহলে ডায়ামিটার কোনটা হয়েছে এইটা, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স কত হবে। তাহলে এটা কিন্তু যুক্ত নয়, এটা যুক্ত নয়, তাহলে এই দিক দিয়ে আমি যুক্ত করিনি। তাহলে এই ডায়ামিটার যেটা আছে, ডায়ামিটার বরাবর রেজিস্ট্যান্স মানে এই বিন্দু, এটা যদি এ বিন্দু বলি এটাও বি বিন্দু, আগে ছিল এটা এ এটা বি, এখন সেটা বাঁকিয়ে দিতে এরকম হয়ে গেছে। তাহলে বলেছে এখন এ এবং বি বিন্দুর মধ্যে রোধ কত। দেখো রোধটা বলছি পরিবাহীর এই যে লেংথ, এর ক্ষেত্রফল, এগুলোর উপর নির্ভর করে। তাহলে এখানে যখন একে বাঁকিয়ে দিয়েছি তাহলে এর লেংথ বা ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ এটা একই আছে। তড়িৎ প্রবাহ আগে এই দিকে যেত, এখন তড়িৎ প্রবাহ এই দিক দিয়ে যাবে। এ তো আর এই সোজা পথে যাবে না, এই পথে তো তড়িৎ প্রবাহ যাবে না। তাহলে বাধাটা সেই পূর্বের মতোই থাকবে, কারণ এদিকে তড়িৎ প্রবাহ গেলে যে বাধা হতো, তড়িৎ প্রবাহ যখন এই দিক দিয়ে যাবে এখানে, তখন একই পরিমাণ বাধা থাকবে, অর্থাৎ রোধের মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আগে ছিল যতটা 4 ওহম এখনো সেটাই থাকবে। ওহমস ল ইজ ট্রু, ফর মেটালিক কন্ডাক্টর। এটা তো মেটালিক কন্ডাক্টরের ক্ষেত্রে ওহমস ল, কন্ডাক্টরস অ্যাট লো টেম্পারেচার, এটাই হবে। আমি একটু আগে শর্তটা বললাম। এখন আমরা জানি পরিবাহী পদার্থ অনেক আছে, তো তাদের মধ্যে কিছু ভাগ আমাদের করে নিতে হবে। কিছু পরিবাহী পদার্থ আছে যারা সরাসরি ওহমের সূত্র মেনে চলে। তার মানে আমি বলতে চাইছি যে ওই বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রার সম্পর্কটা সমানুপাতিক হয় ওই সব পরিবাহী পদার্থের ক্ষেত্রে। তড়িৎ পরিবহন করছে, আবার বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রার সম্পর্কটা সমানুপাতিক হচ্ছে। আবার কিছু পদার্থ আছে যাদের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হয়, কিন্তু ও দুই প্রান্তের বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার সম্পর্ক সমানুপাতিক হয় না। তাহলে আমরা পরিবাহিতার এখানে দুটো ভাগ করে নেব, বা পরিবাহীকে দুটো ভাগে ভাগ করে নেব। একটা হচ্ছে ওহমিক কন্ডাক্টর আর একটা হচ্ছে নন ওহমিক কন্ডাক্টর। কন্ডাক্টরের দুটো ভাগ, দুটোই পরিবাহী, কিন্তু একটা ওহমিক একটা নন ওহমিক। ওহমিক কন্ডাক্টর কাদের বলছি, যারা বা যেসব পদার্থগুলি
সাধারণ অবস্থায় ওহমের সূত্র মেনে চলে তাদেরকে আমরা ওহমীয় পরিবাহী, বাংলাতে, ইংরেজিতে বলছি ওহমিক কন্ডাক্টর। ওহমিক কন্ডাক্টর, ওহমিক কন্ডাক্টর এক্সাম্পল কি হবে? কপার হতে পারে। ওহমিক কন্ডাক্টরের এক্সাম্পল কপার। সাধারণত বাড়িতে যেসব তড়িৎবাহী তার ব্যবহার করা হয় তার মূল উপাদান কপার থাকে, মানে তামা যেটাকে বলি। অ্যালুমিনিয়াম, আয়রন ইত্যাদি এগুলো হচ্ছে ওহমীয় পরিবাহীর উদাহরণ। ওহমীয় পরিবাহী আর কি আছে? আচ্ছা, আমরা ওহমীয় পরিবাহীটা সম্পর্কে আর একটু জেনে নিই, তারপরে আমরা ওহমীয় পরিবাহীতে আসছি। ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে ভিআই গ্রাফগুলো দেখি। এদিকে যদি আমরা আই আর এদিকে যদি ভি দিই, তাহলে ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে ভিআই গ্রাফ সমানুপাতিক, মানে ভি সমানুপাতিক আই ছিল। তাহলে দেখো গ্রাফটা মূল বিন্দুগামী সরল রেখা হবে। এক্ষেত্রে এই কোণটা যদি থিটা হয়, গ্রাফের কোনো বিন্দুতে আমরা যদি এভাবে, তাহলে এই জায়গাটা যদি দেখি, তাহলে এটাকে আমরা ভি বলছি আর এইটা হচ্ছে আই। তাহলে ভি বাই আই সমান ট্যান থিটা। আবার আমরা জানি ভি বাই আই সমান আর হয়। ভি বাই আই ওহমের সূত্র অনুযায়ী ভি বাই আই সমান আর। তাহলে এখানে যেটা নতুন জিনিস দেখলাম, এটা আর ইকুয়াল টু ট্যান থিটা। অর্থাৎ এটা ভিআই লেখচিত্রের নতি। তাহলে আর ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু স্লোপ অফ দ্য ভিআই কার্ভ। স্লোপ অফ দ্য ভিআই কার্ভ বা গ্রাফ লিখতে পারো এটা। তাহলে আর ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে নতি থেকে আমরা রোধের মান নির্ণয় করতে পারি। এবারে গুড কন্ডাক্টর যেগুলো থাকে, এগুলো কন্ডাক্টরের ক্ষেত্রে যে গ্রাফটা করলাম কন্ডাক্টর, এটাও গুড কন্ডাক্টর। কিন্তু যদি বিভব প্রভেদের মানটা খুব হাই করি, সেক্ষেত্রে এই গ্রাফটার একটু ত্রুটি বিচ্যুতি থাকে। সেটা হচ্ছে ভি আই, এদিকে আই, গ্রাফটা প্রথমে ঠিক আছে, এদিকে গেলে এরকম একটু বাঁকা থাকে। অর্থাৎ এর যাওয়া উচিত ছিল এদিকে, কিন্তু গ্রাফটা উপর দিকে বেঁকে গেছে। তাহলে এরকম থাকে ভিআই গ্রাফ ফর গুড কন্ডাক্টর। ভিআই গ্রাফ এরকম। এখন ডিফারেন্ট টেম্পারেচারে কোনো ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে ভিআই গ্রাফ কেমন হয় একটু দেখে নিই। আই ভি, ধরা যাক এটা T1, এটা T2 টেম্পারেচার। তো T2 টেম্পারেচারের যে লাইনটা পেয়েছি, এক্ষেত্রে এটা θ2 আর এই কোণটা হচ্ছে θ1। তাহলে কোনো একটা বিশেষ ক্ষেত্রে আমরা এখানে রেজিস্ট্যান্সের মান দেখে নিতে পারি। তো রেজিস্ট্যান্স কোনটার ক্ষেত্রে বেশি হবে, কোনটার ক্ষেত্রে কম হবে। এখন তাহলে আমরা জানি আর ইকুয়াল টু ট্যান থিটা হয়। তাহলে প্রথম গ্রাফের ক্ষেত্রে R1 যদি রেজিস্ট্যান্স হয়, প্রথম ক্ষেত্রে পরিবাহীর রোধ যদি R1 হয়, তাহলে লিখব ট্যান θ1। আর দ্বিতীয় ক্ষেত্রে রোধ যদি R2 হয়, তাহলে লিখব ট্যান θ2। তাহলে প্রথম যে তাপমাত্রা T1 লিখেছি, T1 তাপমাত্রায় পরিবাহী রোধ R1 সমান ট্যান θ1, যেহেতু এখানে অ্যাঙ্গেলটা θ1 আছে। আর দ্বিতীয় ক্ষেত্রে পরিবাহী রোধ R2 সমান ট্যান θ2। এখন প্রশ্ন, তাহলে কোনটা বড় কোনটা ছোট? তাহলে যে ক্ষেত্রে নতি বেশি সেক্ষেত্রে রোধ বেশি। যেহেতু এখানে দেখতে পাচ্ছি θ1 গ্রেটার দেন θ2, তাহলে আমরা বলতে পারি R1 গ্রেটার দেন R2। থিটার মান বাড়লে ট্যান থিটার মান বাড়ে, অর্থাৎ রোধের মানও বাড়বে। তাহলে R1 গ্রেটার দেন R2। তাও রোধ বেশি মানে ডেফিনেটলি পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বেশি। তাহলে বলতে পারি T1 গ্রেটার দেন T2। T1 গ্রেটার দেন T2 এখানে, তাহলে এখানে T1 গ্রেটার দেন T2। তাহলে টেম্পারেচার হাই থাকলে রেজিস্ট্যান্স বেশি হবে, রেজিস্ট্যান্স বেশি হলে ওই গ্রাফের স্লোপটাও বেশি হবে। এটা এখান থেকে বলা যাবে। আচ্ছা দেখি এখান থেকে কিরকম গাণিতিক সমস্যা আসতে পারে।
হুইচ অফ দ্য অ্যাডজয়েনিং গ্রাফ রিপ্রেজেন্টস দ্য ওহমিক রেজিস্ট্যান্স। তাহলে ওহমিক রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ভি আর আই কার্ভ সবসময় কি হয়, মূল বিন্দুগামী সরল রেখা। তাহলে এইটা হবে 1 নম্বর। The voltage V and current I graph for a conductor at two different temperature T1 and T2 are shown in the figure. এখানে T1 T2 দুটো টেম্পারেচারে VI গ্রাফ দেখানো আছে। The relation between T1 and T2 একটু আগে যেটা থিওরিতে বলেছিলাম, তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ1, এটা θ2। তাহলে আমরা জানি প্রথম ক্ষেত্রে রোধ R1 ইকুয়াল টু tan θ1 আর R2 ইকুয়াল টু tan θ2। যেহেতু θ1 গ্রেটার দেন θ2, তাহলে R1 গ্রেটার দেন R2 হবে। R1টা বড়, এইখান থেকে আমরা দেখে বলতে পারি থিটার মান বাড়লে ট্যানের মানটাও বাড়ে, ট্যান থিটার মান বাড়বে। তাহলে এই ক্ষেত্রে নিশ্চয়ই θ1 যেহেতু গ্রেটার দেন θ2, তাহলে R1 গ্রেটার দেন R2। আবার রোধ বেশি মানে অবশ্যই তাপমাত্রা বেশি। তার মানে আমি কনক্লুড করতে পারি এখানে T1 গ্রেটার দেন T2, T1 গ্রেটার দেন T2 এইটা। এখন আসছি তাহলে নন ওহমিক কন্ডাক্টর নিয়ে আলোচনাতে। নন ওহমিক কন্ডাক্টর, তাহলে ওহমিক কন্ডাক্টর ওহমের সূত্র মেনে চলে। তাহলে নন ওহমিক কন্ডাক্টর, তাহলে যেসব পরিবাহী পদার্থগুলো ওহমের সূত্র মেনে চলে না তাদেরকে আমরা নন ওহমিক কন্ডাক্টর বলে থাকি। দ্য ডিভাইস অর সাবস্টেন্স হুইচ ডাজ নট ওবে ওহমস ল, ডাজ নট ওবে মানে মেনে চলে না ওহমের সূত্র, তাদেরকে আমরা নন ওহমিক কন্ডাক্টর বলে থাকি। এক্সাম্পল কি হতে পারে, গ্যাসেস, সেমিকন্ডাক্টর, আমরা সেমিকন্ডাক্টর ডায়োড, সেমিকন্ডাক্টর ট্রায়োড এগুলো নিয়ে আলোচনা করব পরে। ট্রানজিস্টর, ডিসচার্জ টিউব, ইলেকট্রোলাইট ইত্যাদি এগুলো সবই নন ওহমিক কন্ডাক্টরের এক্সাম্পল হবে। তাহলে নন ওহমিক কন্ডাক্টরের ক্ষেত্রে আর ইজ নট কনস্ট্যান্ট, ডিপেন্ড অন আই। এটা কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রার উপর নির্ভর করে, আর কনস্ট্যান্ট নয়। ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে আর কিন্তু কনস্ট্যান্ট এবং সেটা পরিবাহীর উপাদান, দৈর্ঘ্য, ক্ষেত্রফল এগুলোর উপর নির্ভর করে, সেটা ভি কিংবা আইর উপর নির্ভর করে না। কিন্তু নন ওহমিক কন্ডাক্টরের ক্ষেত্রে এটা আইর উপর নির্ভর করে। দ্য এক্সাম্পল ফর নন ওহমিক রেজিস্ট্যান্স, এখানে কি হবে নন ওহমিক রেজিস্ট্যান্স? স্বাভাবিকভাবে আমরা এই যে ডায়োডটাকে নন ওহমিক কন্ডাক্টর বা রেজিস্ট্যান্স বলে থাকি। আরগুলো সবই, এটা তো ধাতু, ওহমীয় পরিবাহী, এটাও হবে কার্বন রেজিস্ট্যান্সও ওহমের সূত্র মেনে চলে, অর্থাৎ ডায়োডটাই এখানে সঠিক উত্তর হবে। অল অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু এক্সেপ্ট, মানে এখানে ভুল স্টেটমেন্ট কোনটা আছে সেটাকে আমাকে খুঁজে বের করতে হবে। কন্ডাক্ট্যান্স ইজ দ্য রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স অ্যান্ড ইজ মেজার্ড ইন সিমেন্স, হ্যাঁ এটা হবে, যদি আমি এটা নিয়ে পরে আলোচনা করব। ওহমস ল ইজ নট অ্যাপ্লিকেবল অ্যাট ভেরি লো অ্যান্ড ভেরি হাই টেম্পারেচার, হ্যাঁ এটাও ঠিক আছে বলেছি। ওহমস ল ইজ অ্যাপ্লিকেবল টু সেমিকন্ডাক্টর, না সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী পদার্থ, এক্ষেত্রে ওহমের সূত্র কার্যকরী হয় না। তাহলে এটাই ভুল স্টেটমেন্ট, তাহলে এটাই জানতে চাইছি এই প্রশ্নে। দ্য রেজিস্ট্যান্স অফ এ ডিসচার্জ টিউব এটা অবশ্যই নন ওহমিক হবে। আচ্ছা, রেজিস্ট্যান্স নেচার জানতে চাইছে, ওহমিক রেজিস্ট্যান্স, নন ওহমিক রেজিস্ট্যান্স, বোথ এ বি তো কোনোভাবে নয়, আর জিরো না। ডিসচার্জ টিউব হলেও তো গ্যাপ থাকে, ওখানে কিছু রেজিস্ট্যান্স অবশ্যই থাকবে, তো সেটা নন ওহমিক পদার্থ। তাহলে ভিআই গ্রাফ ফর নন ওহমিক কন্ডাক্টরের ক্ষেত্রে ভিআই গ্রাফ, এবং সেখান থেকে স্ট্যাটিক রেজিস্ট্যান্স এবং ডাইনামিক রেজিস্ট্যান্স কিভাবে গণনা করা যায় একটু দেখে নেওয়া যাক। ধরা যাক এটা আমি জেনারেলি করছি, এটা পার্টিকুলার কোনো এক্সাম্পল নয়, জেনারেলভাবে ভি এবং আই নন ওহমিক কন্ডাক্টরের ক্ষেত্রে তাহলে প্রপোর্শনাল হবে না, মানে এরকম হওয়া সম্ভব নয়, এটা সম্ভব নয়। তাহলে কি হবে, এটা হতে পারে এরকম কোনো বাঁকা গ্রাফ হতে পারে। যদি এরকম হয় কোনো ক্ষেত্রে, আমাদের যদি রেজিস্ট্যান্স বের করতে হয় কোনো একটা পার্টিকুলার বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার জন্য, আমি বললাম এখানে রেজিস্ট্যান্সটা
আইর উপর নির্ভরশীল। তাহলে পার্টিকুলার কোনো প্রবাহ মাত্রার জন্য যদি রোধ বের করতে হয় তাহলে ওই জায়গাতে মানে প্রবাহ মাত্রার ওই মানের জন্য আমাকে একটা স্লোপ টানতে হবে ওই স্থানে। তাহলে এরকম করে একটা স্পর্শক ট্যানজেন্ট, তো ট্যানজেন্টের স্লোপটা নিতে হবে। তাহলে সেটা ধরা যাক এই কোণটা ধরো ফাই হয়েছে। তাহলে এখানে বিভবের পরিবর্তন কতটা হয়েছে, এইটা হচ্ছে বিভবের পরিবর্তন ডেল্টা ভি, আর প্রবাহ মাত্রার পরিবর্তন কতটা হয়েছে, এটা হচ্ছে ডেল্টা আই। তাহলে এক্ষেত্রে ডাইনামিক রেজিস্ট্যান্স বা গতীয় রোধ, ডাইনামিক রেজিস্ট্যান্স কি হবে, আর ডাইনামিক ইকুয়াল টু ডেল্টা ভি বাই ডেল্টা আই সমান কি লিখব। তাহলে এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ এই ছবিতে, এই যে ট্রায়াঙ্গেলটা, আমি যদি এটাকে নাম দিয়ে দিই ধরো এবিসি, নাম দিয়ে দিই এবিসি, এই ত্রিভুজের ক্ষেত্রে ডেল ভি বাই ডেল আই করলে, ডেল ভি বাই ডেল আই মানে এটা ভূমি, আর ডেল ভি বাই ডেল আই ইকুয়াল টু কি আসবে, বিসি তো ভূমি মানে ডেল ভি যেটা ভূমি বাই, এটাকে যদি লম্ব ধরি কারণ কোণের এটা কোণের বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব, তাহলে ভূমি বাই লম্ব মানে এটা হবে কট, লম্ব বাই ভূমি হলে ট্যান হয়, এটা হবে কট ফাই। তাহলে এটা কট ফাই সমান 1 বাই ট্যান ফাই। তাহলে এখানে এটা হবে 1 বাই ট্যান ফাই, এভাবে লেখা যেতে পারে। সিমিলারলি স্ট্যাটিক রেজিস্ট্যান্স যদি বের করি, স্ট্যাটিক রেজিস্ট্যান্স, তখন আমরা সরাসরি এখান থেকে দেখে নেব এখানে এটার ভি কত, এটার ভির মান কত, আর এখান থেকে এটা আইর মান কত, আই। তাহলে ভি বাই আই করে দেবো, আর এস স্ট্যাটিক রেজিস্ট্যান্স ইকুয়াল টু ভি বাই আই। তাহলে ভি বাই আই ইকুয়াল টু এখানে যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে ওটা হবে 1 বাই ট্যান থিটা, 1 বাই ট্যান থিটা। তাহলে নন ওহমিক কন্ডাক্টরের ক্ষেত্রে এখানে দুটো জিনিস, কারণ এখানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা আইর উপর নির্ভর করে। তাহলে পার্টিকুলার কোনো আইর মানের জন্য যদি রেজিস্ট্যান্স বের করতে হয়, এখানে দু ধরনের রেজিস্ট্যান্স আমরা বের করতে পারি, একটা হচ্ছে স্ট্যাটিক রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে ডাইনামিক রেজিস্ট্যান্স। ডাইনামিক রেজিস্ট্যান্স ইকুয়াল টু কি হলো 1 বাই ট্যান ফাই, মানে ওই বিন্দুতে স্পর্শক টানলে স্পর্শকটা ওই ভি অ্যাক্সিসে যে কোণ উৎপন্ন করেছে তার ট্যানজেন্ট মানে ট্যান ফাই নিয়েছি এটা। তাহলে আর ডাইনামিক ইকুয়াল টু 1 বাই ট্যান ফাই, আর আর স্ট্যাটিক ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। এখানে স্ট্যাটিক করার জন্য এই স্ট্রেট লাইন টানতে হয়েছে, এটা প্রসিডিওর। ভিআই গ্রাফ ফর টর্চের যে বাল্ব থাকে, বাল্বের ক্ষেত্রে ভিআই গ্রাফ, তো এক্ষেত্রে ভিআই গ্রাফ কেমন নেচারের হয়, এখানে কিন্তু নেচারগুলো একটু মনে রাখবে। ভি আই এটা হচ্ছে এরকম, কারেন্টটা প্রায় কনস্ট্যান্ট হয়ে গেছে, কনস্ট্যান্ট। ভিআই গ্রাফ ফর সেমিকন্ডাক্টর ডায়োড, মূলত সেমিকন্ডাক্টরের অনেক ডিভাইস হয়, তো ডিভাইসের ক্ষেত্রে বিভিন্ন রকম গ্রাফ হয়। তাহলে এক্ষেত্রে আইভি গ্রাফ ডায়োডের ক্ষেত্রে ফরওয়ার্ড গ্রাফটা এরকম, রিভার্সটা এরকম, ভিআই গ্রাফ ডায়োড। এরপরে আছে গ্যালিয়াম আর্সেনাইড জিএস, এটাও এক ধরনের অর্ধপরিবাহী। এর ক্ষেত্রে ভিআই গ্রাফ ভি আই, এর ক্ষেত্রে গ্রাফ কেমন হবে, এরকম একটা নেচারের গ্রাফ আছে। তাহলে আমরা বিভিন্ন অহমীয় পরিবাহীর ক্ষেত্রে ভিআই গ্রাফ কেমন হতে পারে সেটা দেখলাম। এখন আসছি ওই রেজিস্ট্যান্স, পরিবাহীর যে বাধার ব্যাপারটা বলছিলাম, ওহম যেটা তার সূত্রে বলেছিলেন যে পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহের সময় ওই যে তড়িৎ প্রবাহ হচ্ছিল আই আর দুই প্রান্তের বিভব প্রভেদ ছিল ভি, তাহলে ভি সমান
আই ইন্টু আর, এই আরটাকে আমরা পরিবাহীর রোধ বা বাধা বলেছি। তো এইটা নিয়ে এখন আমরা একটু বেশি করে আলোচনা করব। তো এই জিনিসটা কি, তাহলে পরিবাহীর মধ্যে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন ওই পরিবাহী তড়িৎ প্রবাহের বিরুদ্ধে যে বাধা প্রদান করে তাকেই আমরা পরিবাহীর রোধ বা রেজিস্ট্যান্স বলে থাকি। অপোজিং প্রপার্টি অফ এ কন্ডাক্টর টু ফ্লো অফ কারেন্ট থ্রু ইট, অর্থাৎ পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহে যে অপোজিং প্রপার্টি মানে একটা বাধা যে প্রদান করে পরিবাহী, সেই ধর্মটাকে আমরা রোধ বলছি। এখন আমরা এই পরিবাহীর রোধ মানে আর পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে একটা বিষয়, সেটা হচ্ছে রোধাঙ্ক, আর এটা সিগমা। আমরা আসবো এখনই পরিবাহিতাঙ্কের কথায়। তো এদের মধ্যে এদের সঙ্গে ওই ইউনিট ভলিউমে কি পরিমাণ ইলেকট্রন আছে, রিল্যাক্সেশন টাইম, মানে আমি এটা আগে আলোচনা করেছি, ইলেকট্রনগুলো যখন গতিশীল হয় তখন ওখানে পজিটিভ আয়নের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, পরপর দুটি সংঘর্ষের মধ্যে যে সময় অতিক্রম করে সেটাকে আমরা টাউ দিয়ে লিখেছি রিল্যাক্সেশন টাইম। এদের সম্পর্ক একটা প্রতিষ্ঠা করব, যদিও প্রতিষ্ঠা আমাদের প্রয়োজন নেই, তবে সম্পর্কগুলো কি করে আসে একটু জেনে রাখতে পারলে ভালো হয়। ধরা যাক এটা একটা পরিবাহী পদার্থ যার দুই প্রান্তে আমি বিভব প্রভেদ যেটা দিয়েছি সেটা হচ্ছে এ। এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। তাহলে এর মধ্যে এই পরিবাহীর মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সৃষ্টি হবে। সেটা কোন দিকে কাজ করবে, পজিটিভ থেকে নেগেটিভ এই দিকে কাজ করবে। আর ইলেকট্রনগুলোর উপরে যে বল কাজ করবে সেটা হচ্ছে মাইনাস ই ইন্টু ই, মানে বলটা এদিকে কাজ করবে, এদিকে ফোর্স এটা, তাহলে বলটা ওর যেদিকে প্রাবল্য আছে তার ঠিক বিপরীত দিকে কাজ করবে হোক। আর পরিবাহীর দৈর্ঘ্য কাজের সুবিধার জন্য আমি এল ধরে রাখছি, এল। এখন যে ইলেকট্রিক ফিল্ডটা কাজ করবে ই সমান তাহলে লিখতে পারি ভি বাই এল, ইলেকট্রিক ফিল্ড যেটা কাজ করবে। তাহলে ইলেকট্রন এটা কি হবে, ওই ইলেকট্রিক ফিল্ডে আছে, তার উপর একটা বল কাজ করবে, ফলে তার একটা ত্বরণ সৃষ্টি হবে। তাহলে বল কত, এফ সমান আমরা জানি কিউ ইন্টু ই হয়, তাহলে এক্ষেত্রে মাইনাস ই ইন্টু ই হবে ইলেকট্রনের উপর বল এফ ই যেটা, তার জন্য তার ত্বরণ সৃষ্টি হবে। তাহলে এম ইন্টু এ সমান মাইনাস ই ইন্টু ই, তাহলে এ সমান কত হবে, মাইনাস ই ই বাই এম এটা। এখন ড্রিফট ভেলোসিটি, তাহলে ইলেকট্রনটা এই ত্বরণ নিয়ে এগোনোর চেষ্টা করছে, কিন্তু এগোনোর সময় কি হবে, তাহলে একটা ইলেকট্রন এদিক থেকে এগোনোর চেষ্টা করছে, তাহলে পথে কে বসে আছে, পজিটিভ আয়ন, তার সঙ্গে ধাক্কা খাবে। যেই না ধাক্কা খাবে গতিটা মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যাবে, রেস্টে আসবে, দিয়ে তারপরে আবার সামনের দিকে গতিশীল হওয়ার চেষ্টা করবে। তাহলে পরপর দুটো সংঘর্ষের মধ্যে, তাহলে একটা সংঘর্ষ শেষ হয়েছে, পরের সংঘর্ষ হওয়ার আগে ইলেকট্রনটি যে গতিবেগ অর্জন করে সেটাকেই সাধারণত ড্রিফট ভেলোসিটি হিসাবে আমরা ধরে নিই। এটা স্ট্যান্ডার্ড রেজাল্ট, এটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয়, এটা ডার্ট মডেল ওটাই বলছে, তাই আমরা ধরে নিচ্ছি। তাহলে সূত্র কি ছিল তোমরা জানো, একমাত্রিক গতির ক্ষেত্রে ভি সমান ইউ প্লাস এটি একটা সমীকরণ ছিল। এ ত্বরণ নিয়ে কোনো বস্তু যদি গতিশীল হয় যার প্রাথমিক বেগ ইউ, তাহলে টি সময় পরে সে যে বেগ অর্জন করে সেটা হচ্ছে ভি, ভি সমান ইউ প্লাস এটি। তাহলে সেই ধারণা অনুযায়ী এখানে পরপর দুটি সংঘর্ষের মধ্যে যে সময় সেটা হচ্ছে টাউ ছিল। তাহলে প্রাথমিক বেগ কত ছিল, মানে একটা সংঘর্ষ যখন হয়েছে তখন তার বেগ 0 ছিল, তারপরে সে এ ত্বরণ নিয়ে যাত্রা শুরু করেছে, পরের সংঘর্ষ হতে কত সময় লাগবে, টাউ সময় লাগবে। তাহলে সেই সংঘর্ষের পূর্বে তার বেগ হবে ভিডি ইকুয়াল টু 0 প্লাস এ ইন্টু টাউ। তাহলে এটা কত হবে, এটা এর মান যদি বসিয়ে দিই ই ই এটা বাই
এম, এটা হবে। তো এখানে আমরা নেগেটিভ সাইনটা যদি অ্যাভয়েড করি তাহলে কি দাঁড়াবে, ওইটার ম্যাগনিচিউড ভিডি যদি ম্যাগনিচিউড নিই তাহলে ই ই টাউ বাই এম, এটা এটা হচ্ছে ড্রিফট ভেলোসিটির এক্সপ্রেশন। এটাই বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয়। আসলে ব্যাপারটা একটু তোমাদের পরিষ্কার করে বলে রাখি, কোথাও এরকম লেখা থাকলেও থাকতে পারে, এগুলো সচরাচর বইতে লেখা থাকে না। আসলে ঘটনাটা আমরা বলেছি, ড্রিফট ভেলোসিটি মানে ইলেকট্রনগুলি যে গড় গতিবেগ নিয়ে এই পরিবাহীর মধ্য দিয়ে গতিশীল হয়, এই পরিবাহীর মধ্য দিয়ে গড় গতিবেগ নিয়ে যেটা গতিশীল হয়, এটা তো তার সর্বোচ্চ বেগটা হিসাব করলাম। এটা অ্যাকচুয়ালি ড্রিফট ভেলোসিটি হিসাবে ধরে নিলেও অ্যাকচুয়াল ড্রিফট ভেলোসিটি হওয়া উচিত ছিল অন্যরকম। আমরা জানি এখানে পরপর দুটি সংঘর্ষের মধ্যে অতিক্রান্ত দূরত্ব, এই সূত্র লাগাতে হবে, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা তাহলে প্রথমে একটা ধাক্কা, এখানে একটা ধাক্কা ধরো ইলেকট্রনটা এদিকে আসছিল, একটা ধাক্কা এখানে হলো, পরের ধাক্কা পর্যন্ত এখানে এসে ধাক্কা খাবে, পরের ধাক্কা ঠিক পূর্বের মুহূর্তে এই যে দূরত্বটা সে অতিক্রম করেছে এটাকে আমরা মিন ফ্রি পাথ বলে থাকি। পরপর দুটি সংঘর্ষের মধ্যে অতিক্রান্ত গড় দূরত্ব, এটা হচ্ছে মিন ফ্রি পাথ। তাহলে এখানে এসের জায়গায় তাহলে আমি ল্যামডা বসাচ্ছি, ল্যামডা সমান ইউ মানে প্রাথমিক বেগ শূন্য, কোথায় এখানে যে ধাক্কা খেয়েছিল তখন বেগ শূন্য ছিল, প্লাস হাফ এ যেমন ছিল, তাহলে কত আমি মানটা শুধু নিচ্ছি ই ই বাই এম ইন্টু টাউ স্কোয়ার। এটা হচ্ছে দুটি সংঘর্ষের মধ্যে অতিক্রান্ত দূরত্ব, এটা দুটি সংঘর্ষের মধ্যে অতিক্রান্ত দূরত্ব। তাহলে ড্রিফট ভেলোসিটি মানে তো গড় বেগ, গড় বেগ সমান মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, এটাই সূত্র, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে সেটা করলে তাহলে ল্যামডার মান বসিয়ে দাও, হাফ ই ই টাউ স্কোয়ার বাই এম ইন্টু একটা টাউ থাকবে, তাহলে একটা টাউ কেটে গেল, তাহলে ভিডি সমান কত আসছে, হাফ ই ই টাউ বাই এম। এটাই হচ্ছে অ্যাকচুয়াল রেজাল্ট, এটাই হওয়া উচিত। কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা ওটা বেশি ব্যবহার করি না, আমরা ব্যবহার করি কোনটা, ই ই টাউ বাই এম, এটাই। ওখানে শুধু একটা হাফের ডিফারেন্স চলে আসে, ওই রেজাল্টটা আমরা খুব বেশি ইউজ করি না, ওটা এই জন্য ব্যবহার করার দরকার নেই, এটাই বেশি ব্যবহার করবে, এটাই কমনলি ইউজ করা হয়, এটাই কমনলি ইউজ করা হয়, ভিডি ইকুয়াল টু ই ই টাউ বাই এম। এখন এখান থেকে আমরা ওহমের সূত্র প্রতিষ্ঠার দিকে এগোবো। ওহমের সূত্র কি করে প্রতিষ্ঠা করা যায়, তাহলে আমরা এর আগে জানি কোনো পরিবাহীর মধ্যে তাহলে দুই প্রান্তের বিভব প্রভেদ একটা ছিল, এটা ছিল ভি, পরিবাহীর প্রবাহ মাত্রা আই, এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল এ, তাহলে ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ যেটা ছিল ভিডি, আর একক আয়তনে এই পদার্থের একক আয়তনে নাম্বার অফ ইলেকট্রন মানে ইলেকট্রন ডেনসিটি, নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম ইকুয়াল টু ছিল এন। তাহলে এই রাশিমালাটা ছিল আই ইকুয়াল টু এন ই ভিডি ইন্টু এ, এটা আমরা আগে প্রমাণ করেছি এবং দেখেছিও, আই ইকুয়াল টু এন ই ভিডি ইন্টু এ। তো এখানে কি দেখলাম, এন ই ভিডি সমান কত দেখলাম, ই ই টাউ বাই এম ইন্টু এ। আবার এই পরিবাহীটার লেংথ যদি এল হয় আর এর যদি তড়িৎ ক্ষেত্র এদিকে যদি কাজ করে ই, তাহলে ই সমান আমরা জানি ভি বাই এল হয়, ভি বাই এল। তাহলে ই জায়গায় বসিয়ে দিই এন ই স্কোয়ার ইন্টু টাউ ইন্টু এ বাই এম ইন্টু ভি বাই এল, ভি বাই এল, বা ভি সমান কত লিখব, তাহলে এম বাই এন স্কোয়ার টাউ ইন্টু এল বাই এ
ইন্টু আই, এটা। তো এইটাকে, এই পুরো রাশিমালাটাকে আমরা আর হিসাবে লিখে দিচ্ছি। তাহলে আর আই, এটাই ওহমের সূত্র। তাহলে এখানে আর সমান কত ধরলাম পরিবাহীর রোধ, আর ইকুয়াল টু এম বাই এন স্কোয়ার টাউ ইন্টু এল বাই এ, আর ইকুয়াল টু, তাহলে এটা ধরলাম আর ইকুয়াল টু এটা। আবার আমরা জানি আর ইকুয়াল টু কত হয়, রো ইন্টু এল বাই এ, আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। তাহলে এখানে যদি কম্পেয়ার করি, তাহলে এই দুটো ইকুয়েশন, এটা 1 নম্বর, এটা ধরো 2 নম্বর, এই দুটো ইকুয়েশন যদি তুলনা করি, রোর মান কত আসবে, রো ইকুয়াল টু এম এন স্কোয়ার টাউ, রো রোধাঙ্ক, পরিবাহীর রোধাঙ্ক, আর রোধাঙ্কের অনন্যকে আমরা পরিবাহিতাঙ্ক বলি, 1 বাই রো ইকুয়াল টু কত হবে, তাহলে এন স্কোয়ার টাউ বাই এম হবে, এন স্কোয়ার টাউ বাই এম। এটাকে আরো একটু সাজিয়ে সাজিয়ে লিখতে পারি। আচ্ছা, এখন আপাতত এই কয়েকটা রাশিমালা আমাদের মনে রাখতে হবে। তাহলে রো ইকুয়াল টু এম এন ইস এম বাই এন স্কোয়ার টাউ, সিগমা ইকুয়াল টু এন স্কোয়ার টাউ বাই এম। আচ্ছা, এরপরে আসছি ভেক্টর ফর্ম অফ ওহমস লতে, ভেক্টর ফর্মস অফ ওহমস ল। তাহলে আই সমান কত দেখলাম, এন ই ভিডি ইন্টু এ, এন ই ভিডি ইন্টু এ সমান এন ই, আমরা ভিডি সমান কি জানি, মিউ ইন্টু ই। ড্রিফট ভেলোসিটিটা অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে প্রপোর্শনাল হয়, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট মিউ, প্রপোর্শনালি কনস্ট্যান্ট এখানে মিউ ধরা হয়। এন ই মিউ ইন্টু ই ইন্টু এ, এটা। আবার এন ই মিউকে এখনই যেটা লিখছিলাম, তাহলে সিগমা, সিগমা ইকুয়াল টু এন স্কোয়ার টাউ বাই এম, এটাকে এভাবে লিখে এন এন ই ইন্টু টাউ বাই এম, এইটাকে এন ই, এটাকে মিউ বলে। আমি মিউ রাশিমালা এর আগে লিখেছি, মিউ সমান ই টাউ বাই এম, এটা হয়। তাহলে এখানে এন ই মিউ আছে, মানে সিগমা ইন্টু ই ইন্টু এ, এটা লেখা যাবে। তাহলে আই বাই এ সমান কত লিখবো, আই বাই এ সমান তাহলে লিখবো সিগমা ইন্টু ই, আই বাই এটাকে বলা হয় জে, জে সমান সিগমা ইন্টু ই। আর এটা ভেক্টর রাশি, যদি এর মাথায় ভেক্টর চিহ্ন দিই, তাহলে এর মাথায় ভেক্টর চিহ্ন। এই সূত্রটাকেই আমরা ওহমের সূত্রের ভেক্টর রূপ হিসাবে ধরে থাকি। ওহম সূত্রের ভেক্টর রূপ জে সমান সিগমা ই, বা জে সমান 1 বাই রো ইন্টু ই, এমনটাও লেখা যায় ভেক্টর ফর্মে। আর স্কেলার ফর্মে লিখতে গেলে শুধু মাথায় ভেক্টর সাইনটা না দিলেই হয়ে যাবে। তাহলে জি সমান সিগমা ই ওহমের সূত্রের ভেক্টর রূপ, সিগমাটাকে 1 বাই রো আকারে লেখা যায়। এনার্জি গেইনড বাই ইলেকট্রন বিটুইন টু কলিশনস, এটা একটু আলাদা রকম বিষয়। তো ইলেকট্রনগুলো যখন পরিবাহীর মধ্যে গতিশীল হয়, তাহলে পরিবাহীর মধ্যে ইলেকট্রন, এখানে তো পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করা আছে, তো তাতে ইলেকট্রনগুলো এদিকে গতিশীল হচ্ছে। তাহলে ইলেকট্রন, ধরো একটা ইলেকট্রন এখানে একটা সংঘর্ষ হয়েছে, তারপরে সংঘর্ষ সে এখানে এসে ঘটিয়েছে। অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড, এটা ভি ভোল্ট, অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড এদিকে কাজ করছে, আর ইলেকট্রন গতিশীল হচ্ছে এদিক থেকে এদিকে। এই দুটো স্থানের মধ্যে বিভবের পার্থক্য, তাহলে এটাকে আমি ডেল্টা ভি আকারে বলতে পারি। আর দুটো সংঘর্ষের মধ্যে যে দূরত্ব, সেটাকে ল্যামডা চিহ্ন দিয়ে ধরা হয়। তাহলে এখানে একটা সংঘর্ষ, এখানে একটা সংঘর্ষ, ইলেকট্রন এখান থেকে এখানে এসে দ্বিতীয় সংঘর্ষটি ঘটিয়েছে। তাহলে আমরা জানি ই সমান কি হয়, মাইনাস ডিভি বাই ডিএক্স। তাহলে ডিভি বা এটা ডেল ভি বাই ডেল এক্স যদি ধরি, ডেল ভি ইকুয়াল টু মাইনাস ই ইন্টু ডেল এক্স। এখানে
তড়িৎ ক্ষেত্র প্রবলকতা আছে ই আছে, আর এই দুটো স্থানের মধ্যে দূরত্ব এখানে ডেল এক্সের জায়গায় তাহলে কত আছে সমান মাইনাস ই ইন্টু ডেল এক্স, মানে ওখানে ল্যামডা। দুটি সংঘর্ষের মধ্যে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা ওই গড় মুক্ত পথ বলেছি। পরপর দুটি সংঘর্ষের মধ্যে যে দূরত্ব সেটাকে গড় মুক্ত পথ ল্যামডা দিয়ে লিখি। তাহলে আমার এখানে প্রশ্ন ছিল এনার্জি গেইন বাই দ্য ইলেকট্রন বিটুইন টু কলিশন, দুটো কলিশনের মধ্যে এনার্জি গেইন। এনার্জি কতটা গেইন করবে বাই দ্য ইলেকট্রন বিটুইন টু কলিশন ইকুয়াল টু ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান সমান কি হবে? ওয়ার্ক ডান সমান এখানে দুটো স্থানের মধ্যে, তাহলে দুটো স্থানের মধ্যে বিভবের পার্থক্য আমাকে বের করতে হবে, তার সঙ্গে আধান গুণ করলে ওয়ার্ক ডান পাবো। ডব্লিউ সমান সূত্র ছিল কিউ ইন্টু ভি। ভি মানে দুটো স্থানের মধ্যে বিভব পার্থক্য, আর কিউ মানে কি যে আধানটা এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়েছে সেটাই হচ্ছে কৃতকার্য হয়। আর কৃতকার্যটাই এখানে ওই শক্তি। কার শক্তি? ইলেকট্রনটা যে শক্তি অর্জন করবে সেই কথাটাই বলা হয়েছে। তাহলে এখানে এনার্জি গেইন বাই দ্য ইলেকট্রন বিটুইন টু সাকসেসিভ কলিশন ইকুয়াল টু ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু আমরা কত দেখি, তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু কি হবে? তাহলে চার্জ ইন্টু বিভবের পার্থক্য ডেল ভি। এখানে চার্জ বলতে কার চার্জ? ইলেকট্রনের চার্জ। বিভবের পার্থক্য কত? এইটা মাইনাস ই ইন্টু ল্যামডা, মাইনাস ই ইন্টু ল্যামডা। তাহলে কত হবে এটা? ই ই ল্যামডা, ই ল্যামডা। তাহলে এটাই হচ্ছে ওয়ার্ক ডান, মানে কৃতকার্য। ইলেকট্রনটা এখান থেকে এখানে আসার জন্য কৃতকার্য, সেটাই ইলেকট্রনের এখানে শক্তি আকারে সঞ্চিত হবে। তাহলে শক্তি যেটা সঞ্চিত হবে ইউ সমান ই ল্যামডা, সঞ্চিত শক্তি ই ল্যামডা। ইউনিট অ্যান্ড ডাইমেনশন অফ রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্স বললাম কোনো পরিবাহী তড়িৎ পরিবহনের যে বাধা সৃষ্টি করে সেটাকে আমরা রেজিস্ট্যান্স বলছি। তো এর ইউনিট এবং ডাইমেনশন, তাহলে আর রেজিস্ট্যান্স আর সমান কি ছিল? ভি বাই আই। এর ইউনিট ব্যবহারিক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ওহম, ওই বিজ্ঞানীর নাম অনুযায়ী, যিনি আবিষ্কার করছিলেন আবিষ্কারকের নাম অনুযায়ী এটাকে আমরা ওহম বলি। এর সিম্বল হচ্ছে এরকম লেখা হয়, ক্যাপিটাল ওমেগা চিহ্ন ওহম, এইভাবে সিম্বল দিয়েও দেখানো হয়। আর ডাইমেনশনটা এখন দেখে নিই, মানে মাত্রা। তাহলে প্রথমে আছে কি? উপরে আছে বিভব প্রভেদ বা বিভব এর মাত্রা, ডাইমেনশন অফ ভি। ভি সমান কি হয়? ডব্লিউ বাই কিউ। আর এটা আই যেমন আছে থাক, আই তো ফান্ডামেন্টাল ইউনিট। তাহলে ডব্লিউর মাত্রা কি? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আর কিউ মানে আই ইন্টু টি ইন্টু আই। তাহলে এবারে সাজিয়ে নাও, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার, তাহলে এ টিটা উপরে গেলে টি টু দি পাওয়ার -3 আর আই টু দি পাওয়ার -2। এটা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2। এটাই হচ্ছে রেজিস্ট্যান্সের ডাইমেনশন। আর ইউনিট হচ্ছে ওহম। এর এসআই ইউনিট এবং ব্যবহারিক ইউনিট একই।